ইলিশ মাছের সাইজটা একবার দেখো, বেশ বড় সাইজে ইলিশ থাকছে এই ইলিশ উৎসবে। ওয়েলকাম টু সুন্দরবন। বন্ধুরা দেখো, এখন আমরা সুন্দরবনে একটা অফবিট রাইড করছি। দেখো হরিণ বসে রয়েছে, এই দেখো ওই যে ভেতরে বসে রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? ওই দেখো, এখন আমরা হরিণ দেখতে পেলাম, হয়তো আমরা কুমির তাছাড়াও অনেক বাঘেরও দেখা পেতে পারি। এখানকার যে বন্য প্রাণীরা তারা কিন্তু উন্মুক্ত রয়েছে। তো দাদা, কোথা থেকে এসেছেন আপনি? আমি দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে এসেছেন, মানে কতজন মিলে এসেছেন? আমরা 7 জন এসেছি। 7 জন। আজকে দুপুরবেলার লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কি কি রয়েছে মেনুতে আপনাদের দেখিয়ে দিই। আপাতত এরকম সাইজের আপনারা ইলিশ পাবেন। খাওয়া দাওয়া কি ঠিকঠাক রয়েছে? খাওয়া দাওয়া খুব খারাপ বলবো না, মোট ভালো, ঠিক আছে। আসতে পারেন আপনারা, এনজয় করতে পারেন, তবে এটা খুব ভালো। রেড টেল গ্রিন পিট ভাইপার। আচ্ছা, এই সাপটা বিষধর? হ্যাঁ, বিষধর সাপ, পয়জনাস স্নেক কিন্তু। আচ্ছা, এই দেখো দৌড়ে পালাচ্ছে। যদি তোমরা সুন্দরবন যাও, কোন ট্রাভেলের সাথে ট্রাভেল করবে, তাছাড়া এই সুন্দরবন ট্রিপটা কীভাবে তোমরা ঘুরে দেখবে, কি কি দেখার জিনিস রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন শেয়ার করবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। যারা রিসেন্টলি সুন্দরবন প্ল্যান করছেন, ভাবছেন যে সুন্দরবন আসবেন, তাদের জন্য কি বলবেন? অবশ্যই একবার আসুন, ভ্রমণের অভিজ্ঞতা নিন আর এনজয় করুন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এনি এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। বন্ধুরা, আছে জুন মাসের 12 তারিখ, বর্ষা প্রায় এসেই গেছে, আর এই বর্ষার শুরুতে সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে। তো আজকে আমি বেরিয়ে পড়েছি সুন্দরবন ভ্রমণ করতে। হ্যাঁ, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণের এক্সপিরিয়েন্স শেয়ার করব। এবং যারা এখনও অবধি সুন্দরবন যাননি, তাদের মনে প্রশ্ন থাকতেই পারে, যদি তোমরা সুন্দরবন যাও, কোন ট্রাভেলের সাথে ট্রাভেল করবে, তাছাড়া এই সুন্দরবন ট্রিপটা কীভাবে তোমরা ঘুরে দেখবে, কী কী দেখার জিনিস রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন শেয়ার করবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। আর এই সুন্দরবন যাওয়ার জন্য প্রথমে আমাদের যেতে হবে ক্যানিংয়ে। তার জন্য আমরা যাচ্ছি শিয়ালদার সাউথ সেকশনে। সেখান থেকে ক্যানিং লোকাল ধরে আমরা প্রথমে ক্যানিং অবধি পৌঁছাবো। ট্রেন নাম্বার 34556 ক্যানিং লোকাল, 8টা 5 ক্যানিং লোকাল 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন তার নির্ধারিত সময়ের আগে থেকে দাঁড়িয়ে থাকে, তো আপনারা প্রথমের দিকে এলে বসার জায়গা পেতে পারেন, কারণ এই টাইমটায় বেশ ভিড় হয় কিন্তু। উঠে পড়েছি ট্রেনে, আর বসার জায়গাও পেয়ে গেছি। আর আপনাদের বলে রাখি, এই ক্যানিং যাওয়ার জন্য কিন্তু একাধিক ট্রেন রয়েছে সকালবেলা। এই যে 5টা 45-এ রয়েছে, তারপর রয়েছে 6টা 30, 7টা 42 এবং 8টা 5। আমরা কিন্তু এই 8টা 5-এর ট্রেনে যাচ্ছি। আপনারা চাইলে এর পরের ট্রেনেও যেতে পারেন, কিন্তু আমি বলবো এই ট্রেনে গেলেই ভালো হয়, তাহলে আপনারা তাড়াতাড়ি ক্যানিং অবধি পৌঁছতে পারবেন। ট্রেন তার একদম নির্ধারিত সময়, অর্থাৎ 8টা বেজে 5 মিনিটে শিয়ালদা স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। আর বলে রাখি, এই শিয়ালদা ডিভিশনে কিন্তু প্রত্যেকটা ট্রেন তার একদম পারফেক্ট টাইমে ছাড়ে। তো অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, তাড়াতাড়ি একদম অন টাইমে পৌঁছানোর চেষ্টা করবেন, নাহলে কিন্তু ট্রেন মিস হয়ে যেতে পারে। আর বলে রাখি, শিয়ালদা থেকে ক্যানিংয়ের ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার, মাঝখানে সদরখানা স্টেশন পড়ে, আর ভাড়া লাগে জনপ্রতি 15 টাকা করে। ক্যানিং পৌঁছানোর পর বাকি যারা ট্যুরাররা রয়েছেন তারাই সব কিছু খরচা করে নিয়ে যাবেন, সব কিছু ওনাদের দায়িত্বে। মোটামুটি এখান থেকে আমাদের মাত্র 15 টাকাই খরচা হচ্ছে ক্যানিং অবধি পৌঁছতে। মাত্র 10 টাকা।
ট্রেন দাঁড়িয়েছে ক্যানিং স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার এই 2 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমাদের ক্যানিং স্টেশনের বাইরের দিকে যেতে হবে। বাইরে রয়েছে আজকের গাড়ি, যে গাড়ি করে আমরা পৌঁছাবো লঞ্চঘাট অবধি। এই যে বাইরের দিকে চলে এলাম, এখানে ট্রাভেল এজেন্সির লোকরা থাকেন। আচ্ছা দাদা, আপনাদের কি রাজলক্ষ্মী ট্রাভেলস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে এখানে নাম কি? নাম দুজন আছেন? হ্যাঁ, দুজন আছি। হ্যাঁ। ঠিক আছে। গাড়ি গাড়ি রয়েছে নাকি? ওখানে গাড়ি অবশ্যই রয়েছে, আপনাদের সবাই একসাথে কালেক্ট করে আমরা নিয়ে চলে যাবো। আচ্ছা আচ্ছা, সবাই একসাথে যাচ্ছে নাকি? একদম একদম একদম। আচ্ছা, কোথায়? এই যে এখানে দাদারা দাঁড়িয়ে রয়েছে, যতজন রয়েছে আজকে ট্যুরে সবার নাম এখানে দেখে নিচ্ছেন। সবাই এসে গেলে একসাথে, তারা আজকে গাড়ি করে আমরা লঞ্চঘাট অবধি যাব। উঠে পড়লাম বাসে। এই ট্রাভেলারের তরফ থেকে একটা পুরোপুরি বাস আয়োজন করা হয়েছে প্রত্যেক ট্যুরিস্টের জন্য। যেহেতু ট্যুরিস্ট অনেক বেশি রয়েছে, এই বাসে করে এখন সবাই আমরা যাবো লঞ্চঘাট অবধি। আমরা এখন যাব গদখালিতে। ওখানে মোট 4টে ঘাট রয়েছে। 4টে ঘাটের মধ্যে একটা হচ্ছে লোহার ঘাট, যাকে রোনো জেটি বলে। ওই জেটিকে সবাই কিন্তু নামতে হবে, আদার্স কোনো জেটি যাবেন না। ওখানে আমাদের যে বোট থাকবে, বোটের নাম থাকবে কিন্তু ভোলানাথ। ওখানে অনেক বোট আছে, কেউ কিন্তু গুলিয়ে ফেলবেন না। বোটের নাম থাকবে এমবি ভোলানাথ বোট। ওটাকে লক্ষ্য করে বোটে উঠবেন। ওখানে আমাদের ছেলেরা থাকবে, প্লাস আপনারাও একটু খেয়াল রাখবেন। বোটের নাম কিন্তু এমবি ভোলানাথ। পৌঁছে গেলাম আমরা গদখালিতে। ঠিক আছে, বাস থেকে নেমে পড়লাম। এখান থেকে এখন আমরা লঞ্চঘাটের দিকে যাবো। এই সামনে কিছুটা হেঁটে গেলেই সামনে রয়েছে লঞ্চঘাট। চলে এলাম এখন গদখালির জেটি ঘাটে, রোরো জেটি ঘাট। এবার মেন সমস্যাটা হয় এখানে এসে, এই জেটি ঘাটে এসে দেখতে পাবেন এখানে প্রচুর এরকম লঞ্চ থাকে। এবার কোনটা ঠিক আমাদের লঞ্চ সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। ভুল লঞ্চে উঠে পড়লে হবে না, আপনাদের যে লঞ্চ থাকবে সেই লঞ্চেই কিন্তু উঠতে হবে। আমরা আজকে যে লঞ্চে জার্নি করব সেটা হচ্ছে এমপি ভোলানাথ। তো লঞ্চটা দেখে রাখা এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। সবসময় নিজেদের যে লঞ্চ, সেই লঞ্চের নাম মনে রাখবেন এবং সঠিক লঞ্চে উঠবেন। এই যে আজকে আমরা যে লঞ্চে জার্নি করব, এমবি ভোলানাথ। উঠে পড়লাম লঞ্চে। লঞ্চে ওপরেও বসার জায়গা রয়েছে, নিচেও জায়গা রয়েছে কেবিন, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। আপাতত লঞ্চে আমরা উঠে পড়েছি। এখন ঘড়িতে 11:30 বাজলো আর আমাদের লঞ্চ এখন ছেড়ে দিল গদখালি ফেরিঘাট থেকে। আর আমরা এখন যাব গোসাবার দিকে। এখন থেকে আমাদের জার্নিটা আজকে শুরু হলো। আজকে আমরা 2 রাত্রির 3 দিনের জার্নি শুরু করলাম। আজকে ভিডিওটা অনেক বড় হতে পারে, তো অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের বেশ ভালো লাগবে। লঞ্চে ওঠার সাথে সাথেই আজকে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হলো। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে থাকছে চানা তরকারি, চানা মশলা বলতে পারো। টেস্ট অ্যাজ ইউজুয়াল যেমন হয়, ভালো। এখন আবার শেষ পাতে একটা করে মিষ্টি দিয়ে গেল, রসগোল্লা। সুন্দরবনের এই অ্যাডভেঞ্চারাস ট্রিপে আমাদের প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে এই গোসাবা। এই গোসাবাতে রয়েছে 2টি স্পট যেটা এখন আমরা ঘুরে দেখব। তার মধ্যে থাকছে হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো। প্রথমে আমরা যাচ্ছি বেকন বাংলোর দিকে। আর বলে রাখি, আপনারা যখন আসবেন সুন্দরবন ট্যুর করতে, আপনাদের যে গ্রুপ রয়েছে অর্থাৎ আপনাদের যে ফ্যামিলি মেম্বারদের সাথে থাকবেন, না হলে কিন্তু অনেক সময় হারিয়ে যাওয়ার চান্সেস থাকে। আর যেভাবে এখানকার যিনি গাইড রয়েছেন যেভাবে গাইড করবে ওনাদের কথা শুনে চলবেন,
নাহলে কিন্তু সমস্যা হতে পারে বোট খুঁজে পেতে, কিংবা ঠিক সময় বোটে ওটা নিয়ে সমস্যা হতে পারে। টুপি বিক্রি করছেন, কত করে দিচ্ছেন কি টুপি? 110 টাকা। 110 টাকা পিস, সব করে 110 নাকি? না না 80 আছে, 70 আছে, আচ্ছা আচ্ছা, ছোটোগুলো কম দাম। আচ্ছা, ছাতা আছে, ছাতা। এখন তো মেঘলা, না হলে যদি গরমের সময় আসেন, ধরুন রোদ্দুর রয়েছে, সেই সময় আপনারা এখান থেকে টুপি নিতে পারেন। 110, 80 নানান ভ্যারাইটিস টুপি রয়েছে এখানে। আর আমরা এখন চলে এলাম একদম জাস্ট নিয়ারেস্ট, একদম ঘাট থেকে সামনেই, এই যে বেকন বাংলোর সামনে। দুটো স্যার দুটো খুঁজে নিন স্যার। থাকলে দিয়ে দেন। আচ্ছা, আমরা বেকন বাংলো ঢোকার জন্য এখান থেকে এরকম কুপন বা টিকিট সংগ্রহ করলাম 10 টাকা করে পার হেড। আমি 10টা টিকিটের পয়সা দিলাম। আর এই যে টিকিটটা কাটা, এই যে বেকন বাংলো ঢোকার জন্য আমরা টিকিটটা কাটলাম, এটা কিন্তু ট্যুরের সাথে ইনক্লুড নয়, এটা আপনাদের নিজস্বভাবে আপনাদের কাটতে হবে। ক্যামেরা ক্যামেরা হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো দুটোই কিন্তু হ্যামিল্টন সাহেবেরই কীর্তি, উনি তৈরি করেছিলেন। আর 1932 সালে 29শে ডিসেম্বর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে দুদিন স্টে করেছিলেন বা ছিলেন, যে কারণে ওনার প্রতিকৃত অর্থাৎ স্ট্যাচু এখানে তৈরি করা রয়েছে, আপনারা এটা দেখতে পাবেন। আর এই বাংলোতে বর্তমানে কিছুই নেই, রুমগুলো পুরোপুরি ফাঁকা, যেহেতু কাঠের তৈরি এবং খুব সুন্দর একটি ঐতিহ্য। আপনারা যদি আসেন এখানে এসে অনেক ফটো তুলতে পারবেন, ফটোজেনিক জায়গা হতে পারে। জায়গাটা বেশ সাজানো গোছানো, আপনাদের এলে বেশ ভালো লাগবে। এই যে বাগানের মধ্যে কিছু হরিণের প্রতিকৃতি তৈরি করা রয়েছে এবং পাশেই রয়েছে একটি পুকুর, যেখানে সিটিং ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে বসতেও পারেন। বেকন বাংলোতে এসে আপনাদের বেশ ভালোই লাগবে, এখানে এসে অনেক অনেক ফটো তুলতে পারবেন। কিন্তু আমার যেটা বলার, যে এখানে এন্ট্রি ফি হিসেবে 10 টাকা করে নেওয়া হয়, সেই অনুযায়ী কিন্তু এখানে মেনটেন্সের অভাব দেখতে পেলাম। তো আরেকটু যদি মেনটেন্স করা হয়, আর যারা পরে ট্যুরিস্টরা আসবেন তাদের জন্য আরও ভালো হবে, এবং আরও কিছু যদি জিনিস এখানে অ্যাড করা যায় সেটাও বেশ ভালো হবে। বেকন বাংলোর ভেতর এখানে কুলফি স্টল ছিল, এখান থেকে কুলফি কিনলাম একটা, যেহেতু গরম রয়েছে বেশ ভালো লাগে গরমে কুলফি খেতে। বেকন বাংলোর বাইরে এরকম ডাব, আখের রস পাওয়া যাচ্ছে। এই গরমের সময়টা আপনারা চাইলে এখান থেকে ডাব এবং আখের রসও কিনে খেতে পারেন। এখন আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে। হ্যামিল্টন বাংলো যাওয়ার জন্য গোসাবা ঘাট থেকে কিন্তু বাদিকের দিকে চলে আসতে হয়, আর একদম লোকাল যে মার্কেট, সেই মার্কেটের ভেতর থেকে হেঁটে আসতে হয়, বেশ অনেকটাই সময় লাগে। যাদের হাঁটতে অসুবিধা রয়েছে আপনারা তাহলে এই জায়গাটা স্কিপ করতে পারেন। চলে এলাম এখন হ্যামিল্টন বাংলোর সামনে। এই সামনে রয়েছে হ্যামিল্টন বাংলো, আর পুরো এলাকাটা এইভাবে রয়েছে দেখতেই পাচ্ছ। আর সামনে এই পাশে রয়েছে একটা পুকুর। এই হচ্ছে হ্যামিল্টন বাংলো, একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, পুরোপুরি উডেন দিয়ে তৈরি করা, আর এরকম কিছুটা কন্ডিশনে রয়েছে। ওপরে সিঁড়ি অবধি ওঠা যায়, কিন্তু ভেতরে ঢোকা যায় না, ভেতরে বর্তমানে বন্ধ রয়েছে। দেখিয়ে দিই আপনাদের একবার সামনে থেকে, যেখানে গেট দেওয়া রয়েছে। এই হ্যামিল্টন বাংলোর ইতিহাস বলতে গেলে বলতে হয়, ড্যানিয়েল ম্যাকিন হ্যামিল্টন সাহেব 1903 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 123 বছর আগে এই হ্যামিল্টন বাংলো তৈরি করেছিলেন। আর এই বাংলো এখনও বেশ ভালো অবস্থাতেই রয়েছে, এটা কি সংরক্ষণ করে রাখা রয়েছে। যারা ঐতিহাসিক জায়গা পছন্দ করেন, সেই সব জায়গায় গুরুত্ব দিতে জানেন, তো অবশ্যই তারা যদি এখানে আসেন তাদের বেশ ভালো লাগবে। শুধুমাত্র একটা এরকম স্পট হিসেবে নয়, একটা ঐতিহাসিক জায়গা হিসেবে যদি এটাকে দেখেন আপনাদের বেশ ভালো লাগবে। তো এটা ছিল আমাদের দ্বিতীয় স্পট গোসাবার মধ্যে। এখন আমরা এখান থেকে ফিরে যাব আবার ফেরিঘাটের দিকে। গোসাবার দুটো স্পট ঘুরে দেখার পর এখন আমরা চলে এলাম আবার জেটিঘাটে। আর জেটিঘাটে দেখো কত সারি সারি এরকম লঞ্চ লাগানো রয়েছে। বর্তমানে সুন্দরবনের যে ট্রিপ সেটা কিন্তু মোটামুটি ভালো মতো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রচুর লঞ্চ এখানে রয়েছে। থ্যাংক ইউ। এই লঞ্চের দুখানা সেকশন থাকে, এটা হচ্ছে ওপরের ভাগ, আর নিচের দিকটা দেখাই আপনাদের। নিচেও এখানে ভালোই বন্দোবস্ত রয়েছে। এই যে অনেকের ধারণা থাকে যে নিচে কেমন কি বন্দোবস্ত থাকে, একবার আপনাদের দেখিয়ে দিই।
তো অনেকে ধারণা থাকে নিচে কেমন কি বন্দোবস্ত, একবার আপনাদের দেখিয়ে দিই। নিচে কিন্তু এখানে খুব সুন্দরভাবে বেডিংয়ের সিস্টেম রয়েছে, দেখতে পাচ্ছেন এইভাবে সেপারেটলি তৈরি করা 6খানা রয়েছে পরপর। এখানে অনায়াসে 3জন আপনারা শুতে পারবেন। যারা বেসিক্যালি ওপরে বসে থাকেন বা যদি কারো শরীর খারাপ লাগে, যদি মনে হয় রেস্টের প্রয়োজন রয়েছে, আপনারা এখানে শুয়ে রেস্ট করতে পারেন। কিন্তু বেশিরভাগ যারা টুরিস্টরা আসেন তারা ওপরের দৃশ্যটাই উপভোগ করেন, কারণ সুন্দরবনের আসল মজা হচ্ছে ওপর দিক থেকে খুব সুন্দর কিন্তু ভিউ আসে। আর এটা হচ্ছে কিচেন, সাধারণ সবার এখানে অ্যালাউ নেই, তো আমি আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে 3 দিনের সফরে সুন্দর সুন্দর যে রান্না বান্না সব কিন্তু এনারাই করবেন। আর অনেকের মনে হতে পারে যে এই যে 3 দিনের ট্রিপে ওয়াশরুমের কেমন কি বন্দোবস্ত রয়েছে। এখানে 2 দিকে ওয়াশরুম রয়েছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এই যে এখানে জলের ব্যবস্থা রয়েছে, কার্টেনটা সরিয়ে দিলে বাইরের ভিউ দেখতে পাওয়া যায়, বেশ স্পেসিয়াস রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না আপনাদের। গোসাবাতে নেবে আমরা 2টি স্পট ঘুরে দেখলাম, আর গোসাবা থেকে যখন আমরা ফিরে এলাম, ফিরে আসার সাথে সাথেই আমাদের ড্রিঙ্ক দেওয়া হয়েছে। বেশ গরম ছিল আজকে, তো গরমে এই ড্রিঙ্কটা আশা করি একটু স্বস্তি দেবে। এটা কি দাদা? এটা হচ্ছে ভেজ পকোড়া। ভেজ পকোড়া বলুন। হ্যাঁ হ্যাঁ, একটু আগে আমরা ড্রিঙ্ক খেলাম, তারপর এখন আবার দিয়ে গেছে ভেজ পকোড়া। এই যে টিস্যুর মধ্যে দিয়ে গেছে র্যাপিং করে ভেজ পকোড়া, তার সাথে চা থাকছে। আপনারা যারা চা খেতে পছন্দ করেন অবশ্যই এর সাথে চাও খেতে পারেন। আর এখন যাচ্ছি আমরা পাখিরালয়ের দিকে, বেশ সুন্দর লাগছে, মাঝে মাঝে এই নদী থেকে হাওয়াটা আসছে, বেশ ঠান্ডা হাওয়া, বেশ আলাদাই এক প্রশান্তি দিয়ে যাচ্ছে। আর 2 পাশে লোকালিটি রয়েছে, এক পাশে আবার জঙ্গলও রয়েছে, ম্যানগ্রোভ জঙ্গল। এক পাশে এরকম কোর এরিয়া, সুন্দরবনে ম্যানগ্রোভ জঙ্গল দেখতেই পাচ্ছ, ডবল নেটের ফেসিং দেওয়া রয়েছে যাতে বাঘ এই পাশে না আসতে পারে। একটা সেফটি লাইন রয়েছে এখানে। আর এই পাশে রয়েছে ডাইনিং, যেখানে আমরা এখন বর্তমানে দুপুরে লাঞ্চ করব। তো এরকম জায়গায় বসে আপনারা লাঞ্চ করবেন, সাথে এরকম সুন্দরবনে যে কোর এরিয়ার দৃশ্য সেগুলো উপভোগ করবেন, মানে অনবদ্য এক এক্সপিরিয়েন্স। যারা প্রথমবার আসবেন তাদের বেশ ভালো লাগবে। তো আজকে দুপুরের লাঞ্চে মেনুতে কী কী থাকছে সেটা একবার আপনাদের দেখাই। এই যে থাকছে প্লেন রাইস, থাকছে মানে সাদা ভাত, সরু চালের ভাত রয়েছে, তার সাথে থাকছে ডাল, এখানে পাঁপড় ভাজা দিয়েছে অ্যাজ ইউজুয়াল যেমন থাকে, এর সাথে স্যালাড থাকছে, এখানে শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে, লঙ্কা রয়েছে। তার সাথে থাকছে এখানে কচু শাক, যেটা কিন্তু ম্যান্ডেটারি। কচু শাক ছাড়া কিন্তু ইলিশ উৎসব কমপ্লিট হয় না। আমরা জানি সুন্দরবন এলে ইলিশ উৎসব বলে এই যে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক যে রান্নাটা হয় দুর্দান্ত হয়। তার সাথে থাকছে এই যে কাতলা মাছের পিস থাকছে, এবং যেহেতু ইলিশ উৎসব, ইলিশ তো থাকবেই। এই যে এরকম কিছুটা ইলিশের পিস রয়েছে। এবার এগুলো আলাদা করে পার্টির মধ্যেও নেওয়া যেতে পারতো আপনাদের দেখানোর জন্য, কিন্তু সাধারণ যারা টুরিস্টরা আসেন তারা যেভাবে খান ঠিক সেইভাবেই আমরা নিয়েছি, যাতে আপনারা যখন আসবেন ঠিক এইভাবেই পাবেন, যাতে আপনাদের মনে কোনো রকম দ্বিধা না থাকে যে ভিডিওতে একরকম দেখেছিলাম আর খাওয়ার সময় যখন দিচ্ছে তখন একরকম। তাই আপনারা যখন আসবেন ঠিক এইভাবেই পাবেন। ডাল, তার সাথে পাঁপড় ভাজা, আর সাথে নিয়েছি কচু শাক। এই রাজলক্ষ্মী ট্রাভেলের রান্না সত্যি দুর্দান্ত হয়ে থাকে। এর আগেও যতবার এসেছি প্রত্যেকবার রান্না আমার কিন্তু বেশ ভালো লেগেছে। রান্না নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আপনাদেরও বেশ ভালো লাগবে। এরকম সাইজে কিছুটা ইলিশ আপনারা পাবেন, যেহেতু সিজনের প্রথম ইলিশ, হয়তো শেষের দিকে এলে সাইজে আরেকটু বড় হতে পারে। আপাতত এরকম সাইজের আপনারা ইলিশ পাবেন। কচু শাকের মধ্যে ইলিশ মাছের মাথা, শেষ পাতে থাকে আমের চাটনি এবং সাথে পাঁপড়। দাঁড়াও, এক জায়গায় দাঁড়াও।
খাওয়া দাওয়ার পর এখন আমরা এলাম বক্সপোল ঘাটে। এই ঘাটের সামনেই রয়েছে, মানে ঘাট সংলগ্ন রয়েছে একটা মন্দির, যে মন্দিরটা এখন আমরা ঘুরে দেখব। এবং সুন্দরবন ট্যুরের মধ্যে এটাও কিন্তু একটা স্পট। প্রথম দিন যেদিনকার শুরু হয় সুন্দরবন ট্যুর, সেদিনকারই এই স্পটগুলো কভার করা হয়। দেখুন জায়গাটা কতটা মনোরম, একদম শান্ত নিরিবিলি পরিবেশে রয়েছে একটি মন্দির, যে মন্দিরটা আপনারা এই সুন্দরবন ট্যুরে এসেই দর্শন করতে পারবেন। চলুন দেখে নেই। খাওয়া দাওয়ার পর বেশ এই হাঁটাচলা করছি, ভালোই লাগছে। এখানে রয়েছে মহাদেবের একটা শিবলিঙ্গ। আর এখানে আরো একটা মন্দির রয়েছে। যদি আমি সুগন্ধি পুষ্টিবর্ধনাম উর্বারকম ঈশ্বর ভালো রাখো। দাঁড়ান, ডান হাতে নেই। আর এখানে ঠাকুর মশাই আছেন। ধন্যবাদ। ওম কান্তি আচ্ছা, এই মন্দিরের যিনি ঠাকুরমশাই রয়েছেন উনি আমাকে টিকা দিলেন আর এই প্রসাদ দিয়েছেন। এটি 3 চূড়া বিশিষ্ট একটি মন্দির, যেখানে একদম ঠিক মিডিলে রয়েছেন বনবিবির যে মূর্তি, সেই মূর্তি। আর পাশে এখানে বাঘেরও মূর্তি রয়েছে একটা, দেখতে পাচ্ছি। আর এই পাশে রয়েছে শ্রী ভোলেনাথ বাবার একটি শিবলিঙ্গ। আর বনবী মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে একটি বজরংবলীর মন্দির। তো এখানে মন্দির দর্শন করলাম। একটি মন্দিরের মধ্যে 3টি পার্টিশনে মন্দির রয়েছে, যেখানে আমরা ভোলে বাবার একটি মন্দির দেখতে পাচ্ছি, যেখানে শিবলিঙ্গ রয়েছে। তার পাশে রয়েছে বনবিবির মন্দির, যেখানে মূল মন্দির যেটা, তার ঠিক পাশে রয়েছে বজরংবলী একটি মন্দির, যেখানে বজরংবলীর মূর্তি বিরাজমান রয়েছে। তো ভালো লাগলো মন্দিরটা দর্শন করে। আর মন্দিরটা একদম গ্রাম্য এলাকার মধ্যে, আশেপাশে যে পরিবেশটা সেটাও আপনাদের মুগ্ধ করবে। তো এই কিছুক্ষণের এই যে একটা স্পট যেখানে আপনারা নামবেন, আপনাদের বেশ ভালো লাগবে। আমরা উঠে পড়লাম আবার আমাদের লঞ্চে। এখন আমরা যাব ডিরেক্ট পাখিরালয় ফেরিঘাটে, সেখানে গিয়ে আমরা হোটেলে আজকে চেক ইন করবো। কেউ তাড়াহুড়ো করবেন না, ওয়েট করুন, সবাইকে নামানো হবে। বন্ধুরা, এসট্রো ফেরিঘাট থেকে আমরা বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেল রাজলক্ষ্মী। যে ট্রাভেলারদের সাথে এসেছি তাদের নিজস্ব হোটেল এই সামনেই রয়েছে, চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে এস2 ফেরিঘাট থেকে বেরিয়ে সামনেই একদম আজকের আমাদের হোটেল, হোটেল রাজলক্ষ্মী। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে এসে ফর্মালিটিস কমপ্লিট করতে হয়। অলরেডি আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে এবং চাবিও দাদা আমাদের দিয়ে দিয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 3। এইটা 3 নম্বর রুম। এই যে 3 নম্বর রুম, ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি এটা স্পেসিয়াস রুম রয়েছে, এখানে বেশ বড়। আর এখানে ডাবল বেড দুখানা রয়েছে, 2টো বেড, অর্থাৎ এখানে 4 জন কিন্তু অনায়াসে শুতে পারবে। আর দুখানা ডাবল বেডে দুখানা কিন্তু ফ্যান রয়েছে। আর এই পাশে রয়েছে এসি, যেহেতু এসি রুম। আর বেশ স্পেসিয়াস রয়েছে রুমটা। রুমের কালারটা যদি সাদা না হয় অন্য কিছু হতো ভালো হতো, কারণ এখানে যেহেতু নোনা হাওয়া, এরকম ছোটো ছোটো দাগ ঝোপ চলে আসে। যাই হোক, আদারওয়াইজ রুম ঠিকঠাক রয়েছে। আর এইখানে রয়েছে একটা টি টেবিল, সাথে রয়েছে একটা চেয়ার, আর এখানে রয়েছে একটা আয়না। আর এদিকটা খুলে দিলে বাইরের ভিউ উপভোগ করা যায়। আর এদিকে যদি তোমাদের দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ স্পেসিয়াস রয়েছে। এখানে পুরোপুরি ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে গিজার, এদিকে রয়েছে কোমোড, বেশ ফ্যান্সি কোমোড এখানে রয়েছে। আর এখানে যদি তোমাদের দেখাই, এখানে আয়না রয়েছে, বেসিন রয়েছে, আর এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসিয়াস ওয়াশরুমও এখানে থাকছে। তো বন্ধুরা, আজকে সুন্দরবন ভ্রমণের প্রথম দিন সেই সকালবেলা কলকাতা থেকে বেরিয়েছি এবং এখানে এসে অনেক অ্যাক্টিভিটি হয়ে গেছে। এখন পুরোপুরি টায়ার্ড হয়ে গেছি। রুমে আসার পর তো আরও বেশি টায়ার্ড লাগছে। তো এখন যাবো ওয়াশরুমে গিয়ে স্নান করবো। স্নান করে এসি চালিয়ে একটুখানি রেস্ট করবো, কারণ একটু পরে আবার রয়েছে বিকেলের স্ন্যাক্স। তারপর থাকছে এখানকার ট্রেডিশনাল যে ড্যান্স, ঝুমুর নাচ, হ্যাঁ সেটাও কিন্তু উপভোগ করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, কি স্ন্যাক্স নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা।
আচ্ছা, স্ন্যাক্স আর সাথে কফি নাকি এটা? স্যার এটা কফি, আচ্ছা। চিকেন পকোড়া আমাদের। চিকেন পকোড়া, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সন্ধে হতে হতেই এই দিয়ে গেছে এখানে বিকেলের স্ন্যাক্স হিসেবে রয়েছে চিকেন পকোড়া, তার সাথে রয়েছে কফি। আর আজকে তো আমরা চিকেন পকোড়া আর কফি নিলাম। আজকে যেহেতু এটাই হয়েছে, অন্যান্য দিন কিন্তু অল্টারনেট হিসেবে থাকে চাউমিন। তো আপনারা যেদিনকার আসবেন হয়তো চাউমিনও পেতে পারেন, চাউমিনের সাথে এরকম কফিও পেতে পারেন। যাই হোক, এই চিকেন পকোড়া দিয়ে গেছে, বেশ দেখে তো ক্রিস্পি মনে হচ্ছে। ভালো টেস্ট। তার সাথে রয়েছে কফি। বন্ধুরা, বিকেলের স্ন্যাক্সকে একটু শুতে যাচ্ছিলাম, ভাবছিলাম একটু রেস্ট করবো, কারণ সারাদিনের ক্লান্তিটা ছিল। কিন্তু বাইরে দেখছি গান বাজনা হচ্ছে, অর্থাৎ এখানকার যে ট্রেডিশনাল যে জিনিস ঝুমুর নাচ সেটা কিন্তু হচ্ছে। চলুন আপনারা এক ঝলক দেখাই। হোটেলে তো ঝুমুর নাচ চলছে, ঝুমুর নাচ দেখার পর এখন বেরিয়ে এলাম এখানকার লোকাল যে মার্কেট সেটা এক্সপ্লোর করার জন্য। আর এখানে দেখতে পাবেন এই সুন্দরবন সংলগ্ন, এই জায়গাটা সংলগ্ন অনেক দোকানপাট রয়েছে, যেখান থেকে আপনারা এখানকার স্মৃতি হিসেবে নানান জিনিস কেনাকাটা করতে পারেন। যারা এখানে টুরিস্টরা আসেন তারা এখানকার স্মৃতি হিসেবে এই যে এখানকার জিনিসগুলো সংগ্রহ করে দেখেন। আচ্ছা, এখানে এলে এখান থেকে এই ধরনের অ্যানিমেলসগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। বেশ সুন্দর কিন্তু বিল্ড করে দেখুন। আর এই স্টিকারগুলো আপনারা নিয়ে যেতে পারেন 20 টাকা করে পিস। এগুলো হচ্ছে ম্যাগনেটিক স্টিকার, এগুলো আপনারা স্টিলের আলমারি কিংবা ফ্রিজে লাগাতে পারেন, বেশ সুন্দর লাগবে। লেখা রয়েছে আই লাভ সুন্দরবন। আর তাছাড়াও কি রিংও রয়েছে, বাঘের ছবি দেওয়া কি রিং। আর এখানে স্পেশালিস্ট যে জিনিসটা, এই যে ব্যাগগুলো, জুটের যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো আপনারা সংগ্রহ করতে পারেন 80 টাকা করে। আর এখানে বেশ সুন্দরভাবে বাঘের ছবি এবং সুন্দরবন লেখাটা রয়েছে। এটার মধ্যে লেখা রয়েছে সুন্দরবন পাখিরালয়, কাস্টম করে তৈরি করা, বেশ সুন্দর। এখানকার স্মৃতি হিসেবে একটা পারফেক্ট জিনিস আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। এই পাখিরালয় মার্কেট এরিয়াটা বেশ বড়। আর এই পাশে একটা রাস্তা রয়েছে, রাস্তা বরাবর যদি আপনারা যান এখান থেকে পাখিরালয় মেন যে বাজার, সেই বাজার অবধি পৌঁছে যেতে পারবেন। কিন্তু অনেকটাই সময় লাগে, টোটো করে গেলে মিনিট 5 সময় লাগবে এবং হেঁটে গেলে বোধহয় 15 মিনিটের উপর সময় লাগতে পারে। তাই আর যাচ্ছি না, এখানকার যে লোকাল মার্কেট সেগুলি ঘুরে দেখছি। তো বন্ধুরা, ঘড়ি কাটায় বাজে এখন রাত 10:01, বেশ অনেকটাই রাত হয়েছে। এখন ডিনার করব আমরা। আর এখানে অর্থাৎ এই যে রাজলক্ষ্মী ট্রাভেলের সাথে তোমরা যদি ট্রাভেল করো তো বলে রাখি, এখানে কিন্তু 9:30টার সময় ডিনার টাইম রয়েছে, 9:30 থেকেই ডিনার দিয়ে দেওয়া হয়। আমরা যেহেতু একটু লেটে খাওয়া ভেবেছিলাম, যে কারণে আমরা এখন 10:01, এখন দেখতে পাচ্ছি 10:01 বাজে, এখন যাচ্ছি ডিনার করতে। আর রুমে কিন্তু এখানে ডিনার দেওয়া হয় না। ডিনার করতে হলে এখানে যে ডাইনিং স্পেস রয়েছে সেখানে গিয়ে ডিনার করতে হবে। অনেকেই বাইরে বসে ডিনার করছেন, চলুন বাইরে গিয়ে আমরা ডিনার করি। দুপুরে রান্নাও যেমন, রাতের রান্নাটাও ঠিক সেরকমই ঠিকঠাক রয়েছে, বেশ সুস্বাদু। আর রাতের খাবারে থাকছে মাটন, এই যে একবারে ঢেলে নিচ্ছি। রান্না কিন্তু বেশ খাসা, রান্না নিয়ে কোনো রকম কমপ্লেন নেই। এখানে খাসিগুলো ছোট হয়, রিয়াজি খাসি না। স্বাদ ভালো। এই যে আবার মটন নিয়ে নিলাম। বন্ধুরা, হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আবার সেই লঞ্চ ঘাটের দিকে। হ্যাঁ, আজকে আমাদের সুন্দরবন ভ্রমণ পর্বের দ্বিতীয় দিন। আর আজকের পর্বে আমরা সুন্দরবনে আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখব, যার মধ্যে কোর এরিয়াগুলো থাকছে। যতদূর শুনলাম আজকে আমরা দোবাকি ক্যাম্প, সুদর্ণখালি, সজনেখালি এই জায়গাগুলো ঘুরে দেখব। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা আসবেন তাদের কিন্তু প্রত্যেকের আধার কার্ড নিয়ে আসতে হবে। আধার কার্ড হোক বা যে কোনো আইডেন্টি কার্ড হোক, সেটা নিয়ে আসতে হবে। হোটেলে তো লাগছেই, 3-4 জনে দিলে হয়ে যাবে। আদারওয়াইজ এই যে আমরা যে যাচ্ছি কোর এরিয়াতে, সেখানে একটা পারমিশন করাতে হয় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তো
তো তার জন্য কিন্তু যে কোনো আইডেন্টি কার্ড, সেটা আধার কার্ড হোক কিংবা ভোটার কার্ড হোক, সবারই কিন্তু লাগবে। তো অবশ্যই আপনারা মনে করে নিয়ে আসবেন, নাহলে এখানে আসার পর হয়তো সমস্যা হতে পারে। তো এখন আমরা যাচ্ছি লঞ্চঘাটের দিকে। যতজন গেস্টার ছিলেন সবাই একে একে যাচ্ছেন। তো চলুন যাওয়া যাক এখন। আর আজকে জার্নিটা শুরু হবে আজকে আমাদের লঞ্চ থেকেই। দেখায় আপনাদের, ওইটা হচ্ছে কাঁকড়ালয় মেন জেটি। আর যেহেতু জোয়ার রয়েছে, একটু সমস্যা হয়েছে জলের, তাই এই পাশেও কিছু লঞ্চ রয়েছে। এই যে সামনেই রাখা রয়েছে আমাদের লঞ্চ, এমভি জয় বাবা ভোলেনাথ। এখানে জোয়ার ভাটার ওপর ডিপেন্ড করে ঘাটগুলো পরিবর্তন করা হয়, আর এমনভাবে লঞ্চগুলোকে লাগানো হয় যাতে এখানে আগত গেস্টদের উঠতে নামতে কোনো রকম অসুবিধা না হয়। 8:56, প্রায় 9টা বাজতে যায়। আর এখন আমাদের লঞ্চ ছেড়ে দেওয়া হলো জেটিঘাট থেকে। আর আজকের সুন্দরবন ভ্রমণ পর্বে দ্বিতীয় দিন। চলুন দ্বিতীয় দিন কেমন কি আমরা ঘুরে দেখছি, সব কিছু শেয়ার করব। আশা করি আজকের দিনটা বেশ ভালো কাটবে আমাদের। আচ্ছা, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে প্রায় ওই 15 মিনিট মতো হলো। আর এখানে আমাদের পাইলট দাদা রয়েছেন, যিনি এই লঞ্চটা চালাচ্ছেন, ওনার কাছ থেকে জিজ্ঞেস করবো এখন আমরা কোথায় ঠিক যাচ্ছি। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন বিদ্যা ফরেস্টে যাব। আচ্ছা, ওখানে পারমিশনটা শো করিয়ে নিয়ে তারপরে দোবাকি ক্যাম্পে যাব। দোবাকি থেকে হয়ে জঙ্গলের ভেতর দিয়ে সুদর্ণখালি অষ্টহরে আসবো। আচ্ছা, তারপরে সুদর্ণখালি অষ্টহর হয়ে গেলে আমরা হোটেলে ফিরবো। লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই এখন দিয়ে দেওয়া হলো আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে থাকছে আজকে, দেখাই আপনাদের, ব্রেকফাস্টে থাকছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে থাকছে আলুর দম এবং মিষ্টি, অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সেরকমই। যাক, সকাল সকাল তো না খেয়ে বেরিয়েছিলাম, বেশ ভালোই খিদে পাচ্ছিলো। তো সকালে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আগের দিনের ব্রেকফাস্টও বেশ ভালো ছিল, আর আজকেটাও বেশ ভালো। আচ্ছা দাদা, আমরা দেখছি সময়ের সাথে সাথে এখানে নদীটা অনেক চওড়াও হয়েছে এবং নদীর অনেকগুলো মুখ রয়েছে। জায়গাটার নাম কি? এটা পঞ্চ নদী বলে। পঞ্চ নদী। আচ্ছা, 5টা নদীর মোহনা এক জায়গায় মিলিত হয়েছে। আচ্ছা, এই জায়গা যথেষ্ট চওড়া নদী, মানে এধার থেকে ওপার দেখতে গেলে মানে বিশাল চওড়া দেখায়। কি কি নাম রয়েছে নদীর? বিদ্যাধরী আছে, পীরখালি আছে, বড়গাজী আছে, দোবাকি আছে, আর আপনার হোগল নদী আছে। আচ্ছা, এই 5টা নদীর মুখ এক জায়গায় মিলিত হয়েছে। আচ্ছা, মানে 5টা নদী মিলনস্থল এটা, তাই তো? হ্যাঁ। এখানে কি সবসময় এরকম রোলিং থাকে? না, যখন দেখবেন বাতাসের এগনেস্টের টান চলছে, আচ্ছা, তখন রোলিংটা বেশি হয়। আর বাতাসের পক্ষে যখন টানটা চলে তখন রোলিংটা হয় না। আমরা এখন যে খাইটার মধ্যে দিয়ে যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন এখানে হেতাল গাছ রয়েছে। আর এই হেতাল গাছ হচ্ছে বাঘের লুকোনোর আদর্শ জায়গা। বাঘ কিন্তু খুব পছন্দ করে এই হেতাল গাছ। আর এই হেতাল গাছে দেখতে পাবেন এখন ফলও ধরেছে। একটু যদি শান্তশিষ্টভাবে থাকা যায়, হয়তো এখানে বাঘ দেখার সম্ভাবনা থাকতেই পারে, কারণ পুরো এই এরিয়াটা হেতাল গাছের বিশাল বড় এক জঙ্গল। সুন্দরবন ভ্রমণে এলে শুধুমাত্র যে এখানে এলাহি খাওয়া দাওয়া তা নয়, শুধুমাত্র যে এখানে সুন্দরবনে ওয়াইল্ড লাইফ দেখা তা নয়, এখানে নতুন নতুন মানুষের সাথে আলাপ হয়। এই দাদার সাথে আলাপ হয়েছিল আমার বাসেই। তো দাদা, কোথা থেকে এসেছেন আপনি? আমি দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে এসেছেন, মানে কতজন মিলে এসেছেন? আমরা 7 জন এসেছি। 7 জন এসেছেন। আর এই সুন্দরবন যে এসেছেন, এটা কি আপনার লাইফে প্রথম? কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে এসে? ভালোই এক্সপিরিয়েন্স হচ্ছে। ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, সুন্দর দেখতে পাচ্ছি সব জায়গাগুলো, ভালোই হচ্ছে। সুন্দরবন মানুষ এখানে আসেন, এখানে সুন্দরবনে ওয়াইল্ড লাইফ ঘুরে দেখার জন্য, বিশেষ করে বাঘ দেখার জন্য। তো বাঘ দেখাটা নিয়ে কতটা আশাবাদী? এখন ভাগ্য ভালো থাকলে দেখা যাবে আর কি। অবশ্যই সুন্দরবনে কিন্তু বাঘ দেখাটা ভাগ্যের ব্যাপার। আচ্ছা, এখন পেয়ে গেছি আরেকজন দাদাকে। দাদার বাড়ি সম্ভবত ডানকুনি, তাই তো? মানে আমার বাড়ির কাছাকাছি। তো দাদা কি সুন্দরবন ভ্রমণের প্রথম?
এই প্রথম আচ্ছা, এই সুন্দরবন ভ্রমণে এসে কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে এখনো? প্রথম এসেছি, খুবই ভালো লাগছে। ঠিক আছে, ওয়েদারটাও আজকে কালকে একটুখানি মানে প্রথম দিন এসেছিলাম একটু কষ্ট হচ্ছিল, কালকে গরমটাও ছিল, তো আজকে ওয়েদারটা খুব ভালো। ঠিক আছে, খুবই আনন্দ হচ্ছে, খুবই মজা হচ্ছে। ঠিক আর আছে, এখানকার যে এই ট্যুরিজম ডিপার্টমেন্টে যে খাওয়া দাওয়া, সে খাওয়া দাওয়া নিয়ে কী বলবেন? খাওয়া দাওয়া কি ঠিকঠাক রয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া খুব মানে খুব খারাপ বলবো না, ভালো। ঠিক আছে, আসতে পারেন আপনারা, এনজয় করতে পারেন, তবে এটা খুব ভালো। ঠিক আছে, আর এখানে সুন্দরবনে আসা তো শুধুমাত্র ইলিশ উৎসব খাওয়া দাওয়া নয়, তার সাথে বাঘ দেখাও। বাঘ দেখাটা নিয়ে কতটা আশাবাদী? প্রথমত ওরা সবাই এক্সাইটেড দেখবো, বাট আমার প্রচুর ভয় লাগে, ওই জন্য আমি ওটা কিছু বলতে পারবো না। ওই জন্য আমি মিডিলে বসে আছি, দেখতেও চাই না, আশাও করি না। কি মনে হয়, দেখা যাবে কি দেখা যাবে না? না, আপাতত এখনও তো কিছুই মনে হচ্ছে না, কারণ দেখাই যাবে। ঠিক আছে, হ্যাঁ, আর খাওয়া দাওয়া খুবই ভালো, এখনও পর্যন্ত যা খেয়েছি খুবই ভালো। দেখা যাক, নেক্সট আছে তো ইলিশের আইটেমগুলো আছে, এবার কীরকম কী হয় দেখা যাক। যারা রিসেন্টলি সুন্দরবন প্ল্যান করছেন, ভাবছেন যে সুন্দরবন আসবেন, তাদের জন্য কি বলবেন? অবশ্যই একবার আসুন, ভ্রমণের অভিজ্ঞতা নিন আর এনজয় করুন। আমরা এখন সুদর্ণখালির দিকে যাচ্ছি। দেখো হরিণ বসে রয়েছে, এই দেখো, ওই যে ভেতরে বসে রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? ওই দেখো, ওই দেখো বসে রয়েছে, এই দেখো দুটো হরিণ দেখতে পাচ্ছি আমরা। দুটো না বাচ্চাও রয়েছে। বাচ্চা আছে, বাচ্চার সাথে বাচ্চা আছে, সবাই দেখছে। হরিণের দেখা মিললো ফাইনালি। সমস্যাটা হচ্ছে যে এত সবাই যদি চেল্লামিল্লি করে, আমাদের লঞ্চ তো যাচ্ছে এখন ঠিক কোর এরিয়ার সামনে দিয়ে, একদম দেখতে পাচ্ছ একদম যে সামনে যে চর রয়েছে, চরের সামনে দিয়ে যাচ্ছে। আর এখানে শব্দ করলে যে কোনো ধরনের প্রাণী পালিয়ে যায়। একটু শান্ত হয়ে বসে থাকলে, এখন আমরা হরিণ দেখতে পেলাম, হয়তো আমরা কুমির, তাছাড়াও অনেক বাঘেরও দেখা পেতে পারি। তো চান্সেস রয়েছে, দেখা যাক কতটা কি দেখতে পাই। এটা কি আমাদের মাছ ভাজা? আচ্ছা আচ্ছা, নদীতে চলার পথে এরকম গরম গরম আমুদে মাছ ভাজা, আর এত হাওয়া চলছে টিস্যুটা উড়ে যাচ্ছে। বেশ মচমচে করে ভাজা। আমরা এখন পৌঁছালাম আমাদের দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণের প্রথম যে ক্যাম্প বা প্রথম যে গন্তব্য, সেই জায়গায় দোবাকি ক্যাম্পে। স্বাগত, ওয়েলকাম দোবাকি ক্যাম্প। দোবাকি ক্যাম্পে এখন পৌঁছালাম। আর শুধু আমরা নয়, এখানে অনেক এরকম সুন্দরবনে টুরিস্ট লঞ্চ রয়েছে, যারা এখন এই দোবাকি ক্যাম্পে এসছে জায়গাটা ঘুরে দেখার জন্য। এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে আমরা রয়েছি এখন খাঁচার ভেতরে। দেখতে পাচ্ছ আমাদের দুই পাশে রয়েছে এরকম ফেসিং দেওয়া জাল, আর এখানকার যে বন্য প্রাণীরা তারা কিন্তু উন্মুক্ত রয়েছে। কি হলো কি এখানে হরিণ? আরে হরিণ হচ্ছে সবচেয়ে নিরীহ প্রাণী, দেখো সেইভাবে তাকিয়ে রয়েছে। তোমাকে দেখার জন্য কত ভিড়, দেখো। বেশ করছো, ওটা কি? কোথায়? ওটা কি গাছের গাঁটি, মানে গাছের গুড়ি? গাছের গুড়ি ওটা। আর এমন করে বসে আছে, আমি বলো হনুমান। এই দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ারে আপনি দেখতে পাবেন এখানে আর্টিফিশিয়ালি তৈরি করাই মিষ্টি জলের উৎস, একটা পুকুর টাইপের বানানো রয়েছে। এখানে সাধারণত বাঘ কিংবা হরিণ, তাছাড়া সুন্দরবনে যত জীবজন্তু রয়েছে সবাই এখানে মিষ্টি জল খেতে আসে। তো এখানে যদি কিছুটা সময় দাঁড়ানো যায়, হয়তো যে কোনো জীবজন্তুর দেখা পাওয়া যেতেই পারে। আর এই যে দোবাকি ক্যাম্পে যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, এখানকার যে ঘরবাড়িগুলো অপরূপ সুন্দর লাগে। প্রকৃতির মাঝখানে থাকা মানে বিশাল এক ব্যাপার। আর যখন সব টুরিস্ট চলে যায়, রাত্রি যখন ঘনিয়ে আসে, সেই সময় এখানে বাঘের গর্জনও শুনতে পাওয়া যায়। এনারা কিন্তু সত্যিকারে এক্সপিরিয়েন্স করেছেন সেসব জিনিস। তো রাত্রিবেলা হলে কিন্তু অনেক সময় বাঘ এখানে আসে এবং
রিয়েল যে বাঘের যে গর্জন সেগুলো শুনতে পাওয়া যায়। আর এই দোবাকি ক্যাম্পে এলে আপনারা একটি বনবিবিরও মন্দির দেখতে পাবেন সামনে দিয়ে ঘাটে যাওয়ার সময়। বেশ সুন্দর এই জায়গাটি। বাঘ দেখতে পান আর না পান, এখানকার যে পরিবেশ সত্যি আপনাদের মুগ্ধ করবে। দোবাকি ক্যাম্প ঘোরা আমাদের সম্পূর্ণ হলো। এখানে দেখার মধ্যে শুধুমাত্র হরিণের দেখা পেলাম, বাঘে দেখা পেলাম না। তাছাড়া এখানে আরও অনেক ক্রিয়েচার্স দেখতে পাওয়া যায়, হয়তো শান্ত হয়ে কিছুক্ষণ দাঁড়ালে সেটাও দেখা সম্ভব ছিল, কিন্তু আজকে দেখা পেলাম না। তো চলুন এখন আবার লঞ্চে ফিরে যাচ্ছি। বন্ধুরা, আজকে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আর দ্বিতীয় পর্বের আজকে দুপুরবেলার লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কী কী রয়েছে মেনুতে আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে প্লেন ভাত রয়েছে, তার সাথে রয়েছে এখানে স্যালাড, আর এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এখানে রয়েছে মুসুরির ডাল, তার সাথে রয়েছে বড় বড় সাইজের বেশ গলদা চিংড়ি। এই যে গলদা চিংড়ির এটা মালাইকারি রয়েছে। আর এখানে যেহেতু ইলিশ উৎসব, ইলিশ মাছের পাতুরি রয়েছে। যদি শীতকালে আসেন আপনারা সেই ক্ষেত্রে কিন্তু ভেটকি মাছের পাতুরি পাবেন বা অন্য কোনো মাছের আইটেম পেতে পারেন। আর যেহেতু এখন ইলিশ উৎসব তাই ইলিশ মাছের পাতুরি রয়েছে। তো আমি তো ফুড ব্লগার নই, অতটা ভালো মতো আপনাদের রিভিউ দিতে পারবো না, মোটামুটি খেয়ে দেখা যাক কেমন কী লাগে। রাইস, তার সাথে মুসুরির ডাল, পাতে একটু অল্প করে নিয়েছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। সব একসাথে নেওয়া হয়েছে, নাহলে ইন্ডিভিজুয়ালি পরপর সব কিছু সার্ভ করা হয় এখানে। পুঁই শাক রান্নাটা বেশ খাসা হয়েছে। এবার রয়েছে গলদা চিংড়ি, বেশ বড় সাইজের গলদা চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি। একটু মিষ্টি বেশি লাগছে, যেহেতু আমি মিষ্টি পছন্দ করি না। আর মালাইকারি একটু মিষ্টিই হয়, আদারওয়াইজ ভালো রান্না হয়েছে। সব থেকে ভালো ব্যাপার কি বলুন তো, এইখানে খেতে বসে বসে আপনারা এই যে কোর এরিয়ার যে জঙ্গল, সেই জঙ্গলটা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। একদম চোখের সামনে রয়েছে জঙ্গল, আর এই দৃশ্য উপভোগ করতে করতে এরকম দুর্দান্ত কিছু খাওয়া দাওয়া। এই যে এই সাইজের পাতুরি রয়েছে। সুন্দরবনে বাঁদর জল খাচ্ছে, ছাড়া বাঁদর, দেখো কত সুন্দর। এই যে বাঁদর, এই পাশে আরেকটি রয়েছে, এই দেখো দৌড়ে পালাচ্ছে। বাঁদরটার কোলে আবার বাচ্চা রয়েছে, এই দেখো। সুদর্ণখালিতে এখানে বনবিবির মন্দির রয়েছে। বন্ধুরা, আপনাদের এখন দেখাচ্ছি সুন্দরবনে বিষাক্ত সাপ। সবাই কিন্তু সাপ দেখতে পেয়েছে, এই দেখো কাছে যাবেন না, তাহলে কিন্তু আপনার উপরে দাগ পড়ে যাবে। রেড টেল গ্রিন পিট ভাইপার, রেড টেল, হ্যাঁ বিষধর সাপ, পয়জনাস স্নেক কিন্তু। আচ্ছা, আমরা দেখাচ্ছি ওখানে তো কোনো উন্মুক্ত অবস্থায় রয়েছে, একদম একদম যখন তখন তো টুরিস্টদের কামড়াতেই পারে, তাহলে টুরিস্টদের কাছে না যাওয়াই ভালো। যদি মানে ও তো সবসময় চেষ্টা করে নিজেকে আত্মরক্ষা করার জন্য, একেবারে ও কিন্তু ছুটে এসে কামড়ে দিচ্ছে না। ওকে যদি বিরক্ত করা হয় তো তো কামড়াবে অবশ্যই, তাহলে এটা পয়জনাস স্নেক। ভাইপার মানে পয়জনাস স্নেক। রেড টেল, ওর লেজের আগাটা দেখবেন এটা লাল কালার আছে। আচ্ছা, এইটুকুনি জায়গা লাল কালার আছে। রেড টেল গ্রিন পিট ভাইপার, বাংলাটা বলে দিই গেছো বোড়া। গেছো বোড়া ওটা গাছে গাছে থাকে, মাটিতে থাকে না। আচ্ছা,
গাছে গাছেই থাকে এবং পাতার কালারের সাথে মিষ্ট আছে কিন্তু দেখবেন আপনি ওর ধারে সাপটা নিয়ে যদি আপনাদের নিয়ে যায় আপনি সাপটা বুঝতেই পারবেন না সাপটা কোথায় আছে। হ্যাঁ, কোনটা গাছের পাতার পাতা, কালারের হ্যাঁ। সাথে মিষ্ট আছে, এই জন্য গেছো বড় বলা হয়। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরবনের যে নামকরা গাছ, এটা হচ্ছে সুন্দরী গাছ। ফলটা দেখতে পাচ্ছেন প্রচুর হার্ড ফল। এটা হচ্ছে সুন্দরী গাছের ফল। এই সুদর্ণখালিতে এলে আপনারা 184-রও বেশি প্রজাতির সুন্দরবনের গাছ দেখতে পাবেন। হ্যাঁ, আর প্রত্যেকটা গাছের কিন্তু বিশেষত্ব রয়েছে। সেই প্রত্যেকটা গাছের ইনস্ট্রাকশন এবং তার বিশেষত্ব এখানে দেওয়া রয়েছে। দেখুন আপনাদের চারপাশে এখানে দেখাচ্ছি আপনাদের কত গাছ রয়েছে এবং প্রত্যেকটি যে প্রজাতির গাছ তার জন্য এইভাবে আলাদা করে বোর্ড দেওয়া রয়েছে, যাতে এখানকার ট্যুরিস্টরা এখানে এসে এই গাছগুলির সম্পর্কে অবগত হতে পারেন, জানতে পারেন। দেখুন সুন্দরী, গরান, গেউয়া প্রত্যেকটা গাছ তো রয়েছে। তাছাড়া আরও কিছু আননোন গাছ রয়েছে যে গাছগুলোর নাম সচরাচর আমরা শুনি না, সেই গাছগুলো আপনারা এখানে দেখতে পাবেন। সুন্দরবনের জঙ্গল সত্যিকারে কতটা বৈচিত্র্যময় সেটা না দেখলে বুঝতে পারবেন না। এখানে যেমন রয়েছে একটি গাছ আপনাদের দেখাবো, এই যে কলসি গাছ রয়েছে, এই গাছের যে ফলটা দেখতে অনেকটা লঙ্কার মতো। দেখেন, এই দেখুন, দেখে মনে হচ্ছে গাছে লঙ্কা ফলে রয়েছে, ঠিক সেরকমই দেখতে। হ্যাঁ, এই সুন্দরবনে এলে আপনারা নানান প্রজাতির গাছ দেখতে পাবেন। প্রায় 184-রও বেশি প্রজাতির গাছ রয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের যারা রয়েছেন তারা দাবি করেন যে রাত্রির দিকে কিন্তু এখানে বিশেষ করে এই সুদর্ণখালিতে বাঘের গর্জন শুনতে পাওয়া যায়। যারা এখানে কর্মরত রয়েছেন তারা কিন্তু চাক্ষুষ প্রমাণ এই ব্যাপারটার। একটু আগে এই ওয়াচ টাওয়ারে অনেক মানুষজন ছিলেন, প্রচুর মানুষের হইহট্টগোল হচ্ছিল, প্রচুর মানুষের চেঁচামেচি ছিল, সেই সময় শোনা যাচ্ছিল না। এখন দাঁড়িয়ে রয়েছি একটু নিরিবিলিতে, মানুষজন কম রয়েছেন, টুরিস্ট কম রয়েছেন। আর এখন এই বন জঙ্গলের ভেতর থেকে পাখির কলরব শুনতে পাচ্ছি, খিচমিচ করে পাখি ডাকছে, অনবদ্য এক দৃশ্য। তো এই যে সুন্দরবনে ওয়াইল্ড লাইফ, সেটা অনুভব করতে হলে একদম নিতান্ত নিরিবিলিতে থাকতে হবে। মানুষজন থাকলে কিংবা গ্যাদারিং থাকলে সেখানে এই প্রকৃতিকে আপনি ভালো মতো বুঝতে পারবেন না, অনুভব করতে পারবেন না। আর এই সুন্দরবনের জঙ্গল যে কতটা মায়াবী এবং কতটা অদ্ভুত এবং কতটা ভয়ঙ্কর, সেটা সুন্দরবন জঙ্গলে ভেতরে না ঢুকলে কোনো দিনও বোঝা সম্ভব নয়। সুদর্ণখালি ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম, আর এখানে যা যা ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আবার বেরিয়ে পড়েছি এক্সিট গেটে। এখান থেকে আমাদের লঞ্চে উঠতে হবে। সুন্দরবনে দ্বিতীয় দিনের ভ্রমণ পর্বে আমাদের 3টে কোর এরিয়া ঘুরে দেখার কথা ছিল, কিন্তু আমরা আজকে 2টো কোর এরিয়া ঘুরে দেখেছি, দোবাকি ক্যাম্প এবং সুদর্ণখালি। আজকে যেহেতু বেলা হয়ে গেছে, এখন আমরা আবার ফিরে যাচ্ছি পাখিরালয়ে। 5টা বেজে 1 মিনিটে আজকের দ্বিতীয় দিনের ভ্রমণ আমাদের সম্পূর্ণ হলো। এখন আমরা ফিরে এসেছি আবার পাখিরালয় জেটিতে। একটু আগে স্নান করে ফ্রেশ হলাম, আর সন্ধে হতে না হতেই রুমে কফি দিয়ে গেল। আর এখন বাইরের দিকটা এসেছি, এখন কিন্তু লোডশেডিং চলছে, যে কারণে রুমে এসি চলছে না, ফ্যান চলছে না। চেঞ্জ হয় নাকি? ঘড়ি কাটায় বাজে এখন সন্ধ্যাবেলা 7:09, আর এখন ইভিনিংয়ের স্ন্যাক্স দিয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্স এখানে থাকে চাউমিন, এটা ডে বাই ডে চেঞ্জও হয়। তো আপাতত আমাদের এখানে চাউমিন রয়েছে, দেখাই তোমাদের, এই যে এগ চাউমিন এটা, আর সাথে থাকছে সস। বন্ধুরা, ঘড়ি কাটে এখন বাজে 9:33, আর এখন ডিনারের সময় হয়ে গেছে। আর নিচে যে স্পেসটা রয়েছে সেইখানে সবাই দেখো এখানে এসে জমায়েত হয়েছেন, যত গেস্টরা রয়েছেন সবাই এসছেন। এখন এখানে ডিনার দেওয়া হবে। এখানে বেসিক্যালি 9:30 থেকে ডিনার হয়। তো আমরা এখন নিচে যাবো এবং আজকে যে ডিনার সেটা সারবো। আজকে ডিনারে কী কী থাকছে একবার তোমাদের বলে দিই। আজকে ডিনারে থাকছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বন্ধুরা, আজকে রাতের ডিনার দিয়ে দিয়েছে, আর ডিনারে থাকছে এখানে ফ্রাইড রাইস, বেশ অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছে ফ্রাইড রাইস। তার সাথে থাকছে স্যালাডে এখানে শসা রয়েছে আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে থাকছে চিলি চিকেন। এই যে চিলি চিকেন, টেস্ট কিন্তু বেশ ভালো।
বন্ধুরা ডিনার করে এখন রুমে চলে এসেছি, আর বাইরে বেশ গরম লাগছিল। এখন যেহেতু জুন মাসের মিডল উইক, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার রোদ্দুর উঠছে, যে কারণে মোটামুটি ভালোই গরম রয়েছে। তো তোমরা যখন আসবে ওয়েদার বুঝে এসো, আর সেই হিসেবে রুম সিলেক্ট করো। তোমরা যদি আমাদের মতো এসি রুম নাও, সেই ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়ে, অর্থাৎ প্যাকেজটা একটু বেশি পড়ে। আর কেমন কি প্যাকেজ পড়ে সেটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তাছাড়া এই রাজলক্ষ্মী ট্রাভেলসের যে দাদাদের নাম্বার, সেই নাম্বারও থাকছে ভিডিও স্ক্রিনে, তোমরা চাইলে আসার আগে কল করে নিতে পারো। আর এখন যেহেতু পুরোপুরি টায়ার্ড হয়ে গেছি, তার বেশি কথা বাড়াবো না, এখন শুয়ে পড়বো। সবাইকে জানাই শুভরাত্রি। গুড মর্নিং। সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবারও বেরিয়ে পড়েছি। তো আপনাদের বলে রাখি, আজকে আমরা একটা অ্যাডভেঞ্চারাস রাইড করব, অর্থাৎ ছোট নৌকো করে সুন্দরবনে খাড়িগুলো ঘুরে দেখব। তো আমরা এখন চলে এলাম সেই S2 ফেরিঘাটে, আর এখন কিন্তু ভরা জোয়ার। দেখুন, সুন্দরবনে মানুষরা আসেন সুন্দরবনে অ্যাডভেঞ্চার করার জন্য, কিন্তু এই যে জলের বোতলগুলো দেখুন, কত প্লাস্টিক জলের বোতল, এইগুলো জোয়ারের সময় সব ভেসে আসছে। যারা আসেন এখানে ঘুরতে, তাদের রিকোয়েস্ট করব অবশ্যই এইসব আপনাদের সাথে থাকা জলের বোতল, প্লাস্টিকের র্যাপ যেগুলো প্যাকেটগুলো রয়েছে, সেগুলো বাইরে ফেলবেন না, অর্থাৎ জলে ফেলবেন না, এতে জল দূষণ হয় আর সুন্দরবনের অনেক ক্ষতি হচ্ছে। তো চলুন, আর এক্সট্রা কথা বলবো না, সামনের দিকে রয়েছে আমাদের ছোট আজকের বোট, সেই বোটে করে আমরা রাইড করব। চলুন। উঠে যাবে? চলুন উঠে পড়ি। উঠেই একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। একটা ছোট নৌকোর মধ্যে উঠেছি। পেছনের দিকটা যাওয়া যাক। সুন্দরবনে এসে এরকম ছোট বোটে করে যদি খাড়ি না ঘোরেন, সত্যিকারে সুন্দর আশাই আপনার বৃথা। লঞ্চ ঘাট থেকে আমাদের নৌকো এখন ছেড়ে দিল। আমরা এখন যাচ্ছি সুন্দরবনের কোর এরিয়াগুলোর মধ্যে একটি খাড়ি ভ্রমণ করতে, যেখানে বাঘ দেখার সম্ভাবনা থাকে। দেখুন, এই সুন্দরবনের জঙ্গলে যারা এখানে মৎস্যজীবীরা রয়েছেন, তারা কিভাবে এখানে মাছ ধরেন, মাছ, কাঁকড়া। সুন্দরবনের জঙ্গল শুধু বাইরের দিক থেকে দেখলেই বোঝা যায় না, কারণ সুন্দরবনের জঙ্গলের ভেতরটা একরকম এবং বাইরের দিকটা একরকম। সুন্দরবন যে কত মায়াবী, সেটা সুন্দরবনের গভীর অরণ্যে প্রবেশ না করলে আপনারা কোনোদিন বুঝতেই পারবেন না। আর এইখানে রয়েছে বিভিন্ন জীববৈচিত্র্য। হ্যাঁ, সুন্দরবনের গভীর খাড়িতে ঢুকলে কিংবা গভীর জঙ্গলে ঢুকলে আপনারা নানান ধরনের এখানে ওয়াইল্ড লাইফ দেখতে পাবেন। এখন আমরা প্রবেশ করলাম সুন্দরবনে একদম যে কোর এরিয়া, তার একটা খাড়ির ভেতরে। আর এই খাড়িতে দেখতে পাবেন, এপাশে দেখতে পাবেন দুই পাশের জঙ্গল একদম সংকীর্ণ হয়ে এসেছে, কারণ এটা একটা ছোট খাড়ি। এইখানেই মূলত বাঘ এক পাশ থেকে আরেক পাশে যায়। তাছাড়া এখানে এলে কুমিরেরও দেখা পাওয়া যায়, এবং এইসব যে গাছ রয়েছে, এই গাছে নানান ধরনের বিষধর সাপ থাকে। তো এই যে অ্যাডভেঞ্চারাস রাইড, এখানে যদি আপনারা আসেন, আপনাদের এক আলাদাই অনুভূতি হবে। কাকু বলছেন এখান থেকে যাওয়া যাবে না, পুরোটাই রিস্কি, কারণ ওইখানে বাঘের দেখা পাওয়া গেছে। রিসেন্টলি যারা এখানে কাঁকড়া ধরতে এসেছিলেন, নাকি বাঘের আক্রমণ হয়েছিল। তো আর যাওয়াটা সম্ভব নয়। এইখানেই নৌকোটা আমাদের থামিয়ে দেওয়া হয়েছে, আর সম্ভবত এইখানেই বাঘের দেখা পাওয়া গেলে যেতেও পারে। আমরা এখানে দাঁড়াচ্ছি কিছুক্ষণ, আর আওয়াজ শুনলে কিন্তু বাঘ আসে না, তার জন্যই আমাদের যে নৌকো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখন এই জায়গাটা কিছুক্ষণ ওয়েট করছি, দেখি এখানে যদি বাঘের দেখা পাই, পেতেও পারি। আচ্ছা দাদা, এখানে দেখতে পেলাম ওখানে একটা ডিঙি নৌকো রয়েছে, নৌকোটা কিসের জন্য এসেছে? কাঁকড়া ধরতে এসছে। কাঁকড়া ধরতে? হ্যাঁ। আচ্ছা, মধুও তো বোধহয় এখানে পাওয়া যায়। হ্যাঁ, মধু, কাঁকড়া। আর এই যে বাঘের জঙ্গলে এসে কাঁকড়া ধরছে বা মধু সংগ্রহ করতে আসছে, এটাতে কতটা রিস্ক থাকে এখানে? প্রচুর রিস্ক। প্রচুর রিস্ক না? তখন বাঘের আক্রমণ হয়। কুমিরও তো নাকি টেনে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আর রিসেন্ট যে বাঘের যে আক্রমণটা হয়েছে, সেটা কোন জঙ্গলটায়? এই তো পিরগালি ওয়ান। এখানেই হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, পিরগালি ওয়ান। মানে এখানে বেশিক্ষণ থাকাটাও বোধহয় খুব রিস্কের। হ্যাঁ, খুব রিস্ক। আচ্ছা, আসার সময় শুনছিলাম এখানে যে বিগ বস নাকি বাঘ রয়েছে, কি নামের বাঘ, সেই বাঘের উৎপাত নাকি এখানে সবচেয়ে বেশি। প্রচুর। আচ্ছা, বহু মানুষকে খেয়েছে। বহু মানুষকে খেয়েছে? হ্যাঁ হ্যাঁ।
তাও কতজনকে খেয়েছে? প্রায় 800-900 লোককে খেয়েছে। 800-900 লোককে খেয়েছে। হ্যাঁ। মানে ভাবতে পারছেন, মানে এতটাই আমরা গভীর জঙ্গলে রয়েছি, আর এটা পীরখালি ওয়ান জঙ্গল, খুব কিন্তু নাম করা। বাঘের উৎপাদ এখানে সবচেয়ে বেশি। যারা এখানে মধু সংগ্রহ করতে আসেন কিংবা মাছ কাঁকড়া ধরতে আসেন, তারা কিন্তু যখন তখন এই বাঘের কবলে পড়ে থাকেন। দেখুন, আমরা এখন প্রবেশ করেছি সুন্দরবনের গভীর জঙ্গলে। আর এখন যেহেতু জোয়ার লেগেছে, তো জোয়ারের জল উঠে গেছে একদম গাছের অনেকটা অবধি। তো এখানে যে কাঁকড়াগুলো থাকে এই সুন্দরবনের গভীর জঙ্গলে, সেই কাঁকড়াগুলো এখন গাছে উঠে গেছে। দেখুন, এই সুন্দরবন কতটাই বৈচিত্র্যময় এবং মায়াবী। সুন্দরবন গভীর জঙ্গলে না ঢুকলে বুঝতে পারবেন না। সুন্দরবন বাইরের দিক থেকে একরকম এবং ভেতরের দিক থেকে আরেক রকম। বাইরে থেকে সুন্দরবন ভ্রমণ করলে আপনি কোনোদিন সুন্দরবনকে চিনতে পারবেন না। সুন্দরবনকে বোঝার হলে আপনাকে অবশ্যই সুন্দরবনের যে গভীর খাড়ি রয়েছে সেই খাড়ির মধ্যে প্রবেশ করতেই হবে। আজকে আমরা অ্যাডভেঞ্চার রাইড করার পর এখন আমরা আবার লঞ্চে উঠে পড়েছি। আর লঞ্চে আজকে সকাল সকাল চলে এসেছে ব্রেকফাস্টে থাকছে এরকম ফুলকো লুচি, তার সাথে সাদা আলু তরকারি। আজকে আমাদের তৃতীয় দিনেও সকালে ব্রেকফাস্টে লুচি আলু তরকারি থাকছে। সুন্দরবন ভ্রমণ পর্বে শেষ দিনে, অর্থাৎ আজকে তৃতীয় দিন, শেষ দিনের লাঞ্চে থাকছে ইলিশ বিরিয়ানি। হ্যাঁ, আজকেও কিন্তু ইলিশের পদ রয়েছে, ইলিশ বিরিয়ানি, তার সাথে থাকছে চিকেন কষা। এই যে এরকম কোয়ান্টিটিতে ইলিশ বিরিয়ানি দিয়েছে, তার সাথে থাকছে এই যে চিকেন কষা আর তার সাথে স্যালাড। বন্ধুরা, এবার খেয়ে দেখি কেমন কি ইলিশ বিরিয়ানি হয়েছে। আর আমি আমার মাছের পেটিটা পাশের প্লেট অর্থাৎ দিবাশিসকে দিয়ে দিয়েছি। আর আমি নিয়েছি একটা বড় লেজা, কারণ আমার লেজা খেতে বেশ ভালো লাগে। আলুটা বেশ সফট রয়েছে আর বিরিয়ানিটা বেশ ভালোই বানিয়েছে, ড্রাই নয়। অনেকে আবার ড্রাই তৈরি করে, এটা বেশ ভালোই। ভালো হয়েছে। আলাদা কিছু স্পেসিফিকেশন আমি বলতে পারবো না, কারণ আমি তো আর ফুড ব্লগার নই। এক কথা বলবো, ঠিকঠাক, বেশ ভালো। বসে গেছি আজকে আমাদের দুপুরের। আর এই যে চিকেন কষা রয়েছে, তার সাথেও আলু রয়েছে। আমি চিকেন বিরিয়ানি প্রচুর খেয়েছি, বাট ইলিশ বিরিয়ানি প্রথমে সুন্দরবনে এসে আর রাজলক্ষ্মীর সাথে বিরিয়ানিটা দেখতে দেখুন অসাধারণ লাগছে, অসাধারণ। উপরে বড় একটা সুন্দরবন ভ্রমণের তৃতীয় পর্বে আমরা সজনেখালি ক্যাম্পে যেতাম, কিন্তু যেতে পারিনি একটাই কারণে। কালকে যে কারণে আমরা যেতে পারিনি সেটা হচ্ছে পারমিশনের ব্যাপারে। তো আজকেও যেতে পারিনি, পারমিশন বশত কোনো একটা কারণ ছিল যে কারণে আমরা যেতে পারিনি। আর মাঝ রাস্তায় এমন বৃষ্টি পড়েছে যে কারণে লোকনাথ মন্দির এবং আশেপাশে যে স্পটগুলো ছিল সেগুলো ঠিকমতো ঘুরিনি বলতে কি আমরাই ইচ্ছুক হলো না নামতে, কারণ সব টুরিস্টরা বললেন যে নেবে আর লাভ নেই, কারণ বিশাল পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো এসে আমরা লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করার পর এখন আমরা আবার চলে এসেছি গদখালি ফেরিঘাটে। আমরা আবার পৌঁছালাম এখন আমাদের যেখান থেকে সুন্দরবন ভ্রমণ শুরু হয়েছিল সেই ঘাটে এসে আবার লঞ্চ দাঁড়ালো, গদখালি ফেরিঘাট। তো এই 2 রাত্রি 3 দিনের যে সফর সেটা এখন শেষ হলো। আর সুন্দরবন ভ্রমণের যে এক্সপিরিয়েন্স সেটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেমন কি এক্সপিরিয়েন্স হয়ে থাকে সুন্দরবন ভ্রমণে। আর এই ইলিশ উৎসবে এলে আপনারা কতটা ঠিক মজা করতে পারবেন, কীরকম কী খরচা পড়ে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন দিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন হন কিংবা এই ধরনের কন্টেন্ট দেখতে চান, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।